This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জোর কদমে চলছে এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলি। আজ বিকেল 4টে পর্যন্ত 1,73,00,000 ফর্ম বিলি হয়ে গেছে। তার মানে গত 72 ঘন্টায় মানে 3 দিনে 1.25 কোটি ফর্ম বিলি করলেন বিএলওরা। এই মুহূর্তে আরও একটা বড় আপডেট, এসআইআর লাগু হওয়ার 3 দিনের মধ্যে আপনাদের জানিয়ে রাখবো বিকেল 4টের মধ্যে 1,73,00,000 ফর্ম বিলি। তার মানে 3 দিনে প্রায় 1.25 কোটি ফর্ম বিলি করলেন বিএলওরা। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, আরো বিস্তারিত বিষয় জানবো। শ্রাবন্তী, এখনো পর্যন্ত যা হিসেব, এসআইআর লাগু হওয়ার 3 দিনের মধ্যে 1.25 কোটি ফর্ম বিলি করলেন বিএলওরা। দীপ, এখনো পর্যন্ত অনলাইন শুরু হয়নি, তার আগেই বাড়ি বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার যে বিষয়টা, সেটা প্রায় 1,73,00,000 মানুষের বাড়িতে পৌঁছে গেছেন বিএলওরা এবং সেখানে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্ম ডিস্ট্রিবিউশন আগামীকালের মধ্যে প্রায় 2 কোটির কাছে পৌঁছে যাবে বা 2 কোটিরও বেশি চলে যাবে, এমনটাই আশা করছে কমিশন। একই সঙ্গে আগামীকালের মধ্যে যদি অনলাইন ফর্ম দেওয়া শুরু হয়ে যায়, অনলাইন ফর্ম তারা ইসিআই নেটে যে ওয়েবসাইটে রয়েছে, তাহলে এই সংখ্যাটা আরো বেশি ছাপিয়ে যাবে। এবং ইতিমধ্যেই যে এসআইআর শুরু আগে যেরকমটা বলা হচ্ছিল যে বিভিন্ন ধরনের হুমকি, বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপ, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে মাত্র 3 দিনের মধ্যে এই 2 কোটির কাছাকাছি পৌঁছে যাওয়া এনুমারেশন ফর্ম, সেটাতে যথেষ্ট আশা রয়েছে কমিশনের। একেবারে অনেক ধন্যবাদ তোমার শ্রাবন্তী। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সংবিধান বিরোধী কাজের অভিযোগ, তার প্রতিবাদে রামপুরহাটের সুকান্ত মজুমদারের সংবিধান রক্ষা যাত্রা। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার। কি বলছেন তিনি সরাসরি শোনাবো। ওই বেচারার উপরে পা দিয়ে গেছে, তারপর থেকে আর নড়তে পারছে না বেচারা, ওই যে শুয়ে পড়েছে, আর উঠতে পারছে না। সে দেবাংশু ভট্টাচার্যের বাবা কোথায় কাজ করে জানেন? গুজরাটে কাজ করতে যায়। নরেন্দ্র মোদীর গুজরাটে কাজ করতে যাচ্ছে দেবাংশু ভট্টাচার্যের বাবা। তাই দেবাংশু ভট্টাচার্যের মতো তৃণমূল করা লোকেদেরকে বলছি যে গুজরাটে কাজ করতে যাওয়ার দরকার নেই। গুজরাটের নরেন্দ্র মোদী আছে, গুজরাট সামলাবে। বাংলায় গুজরাটে যে পার্টি ক্ষমতায় আছে অর্থাৎ বিজেপি, তাকে পশ্চিমবঙ্গে আনুন, আপনি ঘরের কাজে আপনার ছেলে কাজ পাবে, আপনার ছেলের কর্মসংস্থান হবে, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। এটা ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। ভারতীয় জনতা পার্টি অন্যান্য জায়গায় করে দেখিয়েছে। ভারতীয় জনতা পার্টির শহর ইন্দোর টাকা লাগাতার ভারতবর্ষের সব থেকে স্বচ্ছ শহর হচ্ছে। একসময় মধ্যপ্রদেশকে বিমারু রাজ্য বলা হতো, সে বিমারু রাজ্যে বিজেপি সে তাকে শিল্পোন্নত রাজ্যে পরিণত করেছে। শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, হরিয়ানাতে এখানে বৃদ্ধ ভাতা কত দেওয়া হয় কে জানে? 1,000 টাকা। 1,000 টাকা বৃদ্ধ ভাতা দেওয়া হয়, বার্ধক্য ভাতা। সেটা নিয়ে আমার তৃণমূল দাদাগিরি করে। এবার গল্পটা শুনুন। এই 1,000 টাকার 800 টাকা পাঠায় হচ্ছে মোদী। 800 টাকা কে পাঠায়? মোদী। 200 টাকা কে দেয়? দিদি। তাতে ফুটানি দেখুন, তাতেও ফুটানি বোঝায়, তোরটা করে দেবো, তোরটা করে দেবো না। একবার মোবাইলে আমার কথায় বিশ্বাস করতে হবে না, গুগল খুলে দেখবেন হরিয়ানার বিজেপি সরকার কত টাকা বার্ধক্য ভাতা দেয়। প্রতি বছর 300 টাকা করে বাড়ে। এখন বর্তমানে সেই বার্ধক্য ভাতা 2700 টাকা। এটা বিজেপি সরকার দেয়, বিজেপি নরেন্দ্র মোদীর সরকার ওখানে এই বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করে। তো বিজেপি করছে, বিজেপি একমাত্র পারে। আর বিজেপির সাথে পেরে না উঠে তৃণমূল শুধু আক্রমণ করতে চায়। গতকাল আমি নদিয়াতে ছিলাম, আমার কনভয়ের পিছনে 2টো গাড়িতে হামলা করেছে। আমি ছিলাম না, একটু এগিয়ে গেছিলাম, পরে ঘুরে গেছি ওই বাস স্ট্যান্ডে, গিয়ে হালকা করে একটু আদর করে দিয়েছি। তাতে তৃণমূল চিৎকার করছে বিজেপি মেরেছে মেরেছে মেরেছে। আরে এটা ট্রেলার। ভোট আসুক, পুলিশটা নিরপেক্ষ হয়ে পুরো সিনেমা তৃণমূল কংগ্রেসকে দেখাবো। পিটিয়ে ছাল তুলে দেবো। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, বিজেপি হিংসায় বিশ্বাস করে না। বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে কোথাও মারামারি গন্ডগোল হয় না। বিহারে ভোট হচ্ছে, ভোট লুট নেই, ভোটে রিগিং নেই, কিচ্ছু নেই, আরামসে ভোট হচ্ছে। কিন্তু আমাদেরকে যদি মারতে আসো ভাই, আমরা কিন্তু এবার ছেড়ে কথা বলবো না। 21 সাল থেকে অনেক অত্যাচার সহ্য করেছি। আমাদের বোলপুরে যে পার্টি অফিস ভাড়া নেওয়া ছিল তাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমাদের নানুরে কাজল শেখ
দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। আমরা হিসেব ছাড়বো না, আমরা হিসেব ছাড়বো না। আর মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন এই গোটা বীরভূম জেলাকে কাজল শেখের মতো, করিম শেখের মতো লোকেদের হাতে তুলে দেওয়া, যাতে আপনারা নড়তে চড়তে না পারেন, ট্যাফও করতে না পারেন। কিন্তু দিদিমণি এসআর হয়তো খুব ঘাবড়ে গেছে, কারণ ওনার একের পর এক বস্তি, কলকাতার গুলশান বস্তি থেকে, ইকবাল বস্তি থেকে সব ফাঁকা হয়ে যাচ্ছে। লোক কেমন যেন চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, থাকছে না। কেন? কারণ দিদিমণি বলেছেন যে কারো ভোট বাদ দিতে দেবো না। এই বাংলাদেশের নাগরিক হলে, অনুপ্রবেশকারী হলে আপনি কিভাবে ভোট বাদ ঢোকাতে পারবেন? সিএ এর মাধ্যমে হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী সরকার করেছে। যতদিন ভারতবর্ষে থাকবে ততদিন পৃথিবীতে যেখানেই বাঙালি হিন্দু অত্যাচারিত হোক, তাদের আসার একমাত্র জায়গা হচ্ছে এই পশ্চিমবঙ্গ। কারণ এই পশ্চিমবঙ্গ সেই জন্য তৈরি হয়েছিল। এই পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার কথা ছিল না 1947 সালে। এই গোটা বাংলা যাওয়ার কথা ছিল, অবিভক্ত বাংলা পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল। কারণ জনসংখ্যার দিক থেকে সেই পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল, কারণ এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা ছিল। গোটা বাংলার বিচার করবে। এই বাংলাকে, তৎকালীন বাংলাকে আজকে যারা জয় বাংলা বলে, তারা ভাগ করেনি, তারা পশ্চিমবঙ্গ তৈরি করেনি। আমার আপনার পূর্বপুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বুকের রক্ত দিয়ে এই বাংলা তৈরি করেছে। এই তো বাংলাকে আমরা এত সহজে ছাড়বো না। এই বাংলা তৈরি করেছিল বাঙালি হিন্দুর আশ্রয়স্থল হিসেবে। কোথায় যাবে বাঙালি হিন্দু? আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, সুকান্ত মজুমদার এখানে দাঁড়িয়ে ভাষণ দিতে পারতেন না। হয়তো কোন রাজ্যে রিফিউজি হয়ে আমি আর মমতা বন্দ্যোপাধ্যায় একই সাথে হয়তো দুটো ওয়ার্ডের কাউন্সিলর হয়ে থেকে যেতাম। এমপি হওয়া তো মুখের কথা, শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে। সবাই সেই সময় লড়াই করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে। ডক্টর মেঘনাথ সাহার মতো বিজ্ঞানী, ভারত সমাজসেবী স্বামী পরমানন্দজি মহারাজ, তিনি শ্যামাপ্রসাদ মুখার্জিকে বলেছিলেন বাঙালি হিন্দুকে বাঁচাতে হবে, তাহলে বাঙালি হিন্দু যাবে কোথায়? আর আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, তখন যদি বীরভূমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হতো, তাহলে তো বীরভূম বাংলাদেশে যাওয়ার কথা ছিল। বাংলাদেশে যায়নি, এসছে পশ্চিমবঙ্গে। তার মানে এখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ছিল। আর এখন কি হচ্ছে? আপনি ঘুমোচ্ছেন, আপনি আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করছেন না, হঠাৎ করে দেখছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে যদি চেঞ্জ হতো কোনো আপত্তি থাকতো না, কিন্তু বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে একের পর এক ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। কোথায় যাবে? আপনার দোকান, আপনার সম্পত্তি, আপনার লক্ষ্মীর ভান্ডার বাংলাদেশে বেঁচেছে কিছু? কিচ্ছু বাঁচেনি, এপারেও বাঁচবে না। মাটি মনে রাখবেন, বাপের হয় না, মাটি সবসময় দাপের হয়। যার শক্তি থাকে তা সে মাটি সামলাতে পারে। আমি নিজে মুর্শিদাবাদে গিয়ে দেখেছি, শমশেরগঞ্জ বাড়ির সামনে বিজেপি কর্মী নয়, আরএসএস এর কর্মী নয়, হিন্দুত্ববাদী নয়, চন্দন দাস, হরগোবিন্দ দাস, বাপ আর ছেলে বাড়ির। আপনাদের শোনাচ্ছিলাম রামপুরহাটের সুকান্ত মজুমদারের সংবিধান রক্ষা যাত্রা। সেখান থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ, তিনি কি বলছেন শোনাবো আপনাদের এই মুহূর্তে। সুকান্তবাবুর এই ঝান্ডা ডান্ডা, হামলা গামলা, এগুলো প্রয়াত নারায়ণ দেবনাথ বাঁটুল দি গ্রেট নামে একটা ক্যারেক্টার তৈরি করেছিলেন বাংলা কমিক্সের। তার জন্য এই হামলা গামলা, ঝান্ডা ডান্ডা এইসব শব্দগুলো প্রয়োগ ছিল। এবং সুকান্তবাবু যদি নিজেকে বাঁটুল দি গ্রেট এরকম একটা কমিক্সের ক্যারেক্টার সাজাতে চান, তো উনি এইসব শব্দগুলো প্রয়োগ করবেন। 100% রাজনৈতিক প্ররোচনা। তাদের কোনো বেসিক সংগঠন নেই, কিচ্ছু নেই, শুধু প্ররোচনামূলক হিংসার কথা, গন্ডগোলের কথা এইগুলো বলে যান। ডানকুনিতে জীবিত ভোটারের নাম বাদ। 2002 ভোটার লিস্টে নাম থাকলেও নাম নেই 2025-এ। ডানকুনির 29 নম্বর ওয়ার্ডের 84 বছরের ছায়া ঘোষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। মানুষের ভোটাধিকার হরণ করতেই নাম বাদ দিয়েছে তৃণমূল, অভিযোগ বিজেপির। পরিবারের ঘায়ে দায় চাপিয়েছে তৃণমূল। আমরা বিএলএ তো আমরা দেখছি যে এই যে 46 নাম্বার এই ছায়া ঘোষ, ঠিক আছে, ইনি এখন 2025-এর লিস্টে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, কোনো কারণে ডিলিট হয়ে গেছে। নির্বাচন কমিশন দেখেছে কি দেখেনি আমরা তো জানি না, কিন্তু আমরা যখন ইমিগ্রেশন ফর্ম যখন জমা দিতে এসছি বাড়িতে,
তখন দেখছি যে ইনি জীবিত আছেন। যিনি জীবিত আছেন তার ছবিও তুলেছি, উনি যে জীবিত আছেন সেটা আমরা দেখেওছি। আমাদের বিএলও উনিও দেখেছেন, উনি দেখে আমাদের নির্বাচন কমিশনে খবরটা দিয়েছেন।